আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ওয়েসে সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি শাহনেওয়াজ সরকার। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। 1.2 মিলিয়ন অভিবাসী হারালো মার্কিন শ্রমবাজার, ফসল ও সেবা খাত বিপর্যয়ের মুখে। মেডিকেড সুবিধা হারানোর ঝুঁকিতে 15 লাখ আমেরিকান। গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, যুক্তরাষ্ট্রকে ফ্রান্সের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জনযুদ্ধের হুঁশিয়ারি দিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো। এবং 10 বছরের জন্য গাজার নিয়ন্ত্রণের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। দর্শক, শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির প্রভাবে সংকট তৈরি হচ্ছে মার্কিন শ্রমবাজারে। গেল জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রায় 1.2 মিলিয়ন অভিবাসী শ্রমবাজার থেকে হারিয়েছেন। পিউ রিসার্চ সেন্টারের বিশ্লেষণে দেখা গেছে এই সংখ্যায় রয়েছে অবৈধভাবে বসবাসরত ও বৈধ অভিবাসী শ্রমিকরা। এমন পরিস্থিতিতে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে মার্কিন শ্রমবাজার। প্রয়োজনীয় কর্মী সংকটে অনেক প্রতিষ্ঠান চালানো কঠিন হয়ে পড়েছে। সেই সাথে অভিবাসীরাও কর্ম হারিয়ে ভয়ে পলাতক জীবনযাপন করছেন, যা দুই পক্ষেরই অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। পিউ রিসার্চ সেন্টারের সিনিয়র গবেষক স্টেফানি ক্র্যামার জানান, মার্কিন শ্রমশক্তির প্রায় 20% অংশই অভিবাসীদের। কৃষি, মাছ ধরা ও বনায়নে শ্রমিকের 45%, নির্মাণ খাতে 30% এবং সেবা খাতে 24% শ্রমিকই অভিবাসী। এই শ্রমিকদের অনুপস্থিতি সরাসরি কৃষি উৎপাদন, নির্মাণ ও সেবা খাতের কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করছে। ডালাস ফেডারেল রিজার্ভ ব্যাংকের শ্রম অর্থনীতিবিদ পিয়া ওরেনিয়াস বলেন, সীমান্ত পেরিয়ে আসা অভিবাসীর প্রবাহ প্রায় বন্ধ। এটি নতুন চাকরির সুযোগ তৈরি করতে প্রভাব ফেলেছে। শ্রমিকের অভাব অনেক শিল্পে কর্মসংস্থান বৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, অভিবাসী শ্রমিকের অভাব শুধুমাত্র কৃষি ও নির্মাণ খাতেই নয়, দেশের অর্থনীতি ও সেবা খাতের উপর দীর্ঘমেয়াদে গুরুতর প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্রে নতুন প্রস্তাবিত নীতির কারণে প্রায় 15 লাখ মানুষ মেডিকেড সুবিধা হারাতে পারেন। এই নীতির মূল শর্ত হল, সুবিধাপ্রাপ্তদের মাসে কমপক্ষে 80 ঘন্টা কাজ, কমিউনিটি সার্ভিস বা প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। বর্তমানে 75 মিলিয়ন মানুষ মেডিকেডের আওতায় আছেন। নতুন নিয়মে যারা নিয়ম মেনে চলতে পারবে না তারা সুবিধা থেকে বাদ পড়বেন। তবে 19 বছরের নিচের গর্ভবতী নারী, শারীরিক বা মানসিকভাবে অক্ষম এবং বিশেষ পরিস্থিতিতে থাকা ব্যক্তিরা এর বাইরে থাকবেন। ফেডারেল সরকার আশা করছে এই পদক্ষেপের মাধ্যমে খরচ কমবে এবং মানুষ কাজের বাজারে ফিরে আসবেন। নতুন নিয়ম কার্যকর হবে 2026 সালের 1 জানুয়ারি থেকে। ফ্রান্স স্পষ্টভাবে জানিয়েছে, ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং কোনো দেশের দখলের লক্ষ্য হওয়া উচিত নয়। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যান-নোয়েল ব্যারো সোমবার ডেনমার্ক সফরের পর বলেন, ইউক্রেনে যুদ্ধ ও আর্কটিক অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা বৃদ্ধির মধ্যে ফ্রান্স একটি পরিষ্কার বার্তা দিচ্ছে। ব্যারো জানান, 2026 সালের শুরুতে ফ্রান্স গ্রিনল্যান্ডে একটি কনসুলেট খুলবে এবং সহযোগিতা জোরদার করার জন্য একটি পার্টনারশিপ ডায়ালগ কমিটি গঠন করা হবে। তিনি আরও বলেন, গ্রিনল্যান্ড ও ডেনমার্ক একা নয়, ফ্রান্স এবং ইউরোপ তাদের পাশে থাকবে। এতে আগে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেছিলেন, কারণ অভিযোগ উঠেছে কিছু মার্কিন নাগরিক গ্রিনল্যান্ডে প্রভাব বিস্তার করতে চেষ্টা করছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র সাময়িকভাবে আক্রমণ করলে দেশটি সশস্ত্র প্রজাতন্ত্র ঘোষণা করে প্রতিরোধ গড়ে তুলবে। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ক্যারিবীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর মোতায়েন তার সরকারকে উৎখাতের ষড়যন্ত্র। মাদুরো বলেন, ভেনেজুয়েলা শান্তি চায়, তবে সেনাবাহিনী যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। তিনি জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ক্ষেপণাস্ত্র, ডেস্ট্রয়ার, ক্রুজার ও একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন মোতায়েন করেছে। ওয়াশিংটন অবশ্য দাবি করছে এসব পদক্ষেপ মাদক চোরাকারবারি দমনের অংশ। তবে মাদুরো সীমান্তে সেনা মোতায়েন ও নাগরিকদের মিলিশিয়ায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, এই অবস্থায় দুই দেশের মধ্যে সংঘাতের ঝুঁকি আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন গাজা উপত্যকাকে কমপক্ষে 10 বছরের জন্য পরিচালনা করার পরিকল্পনা করছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী উপত্যকাটি পর্যটন কেন্দ্র ও উচ্চ প্রযুক্তির উৎপাদন অঞ্চলে রূপান্তরিত করার উদ্যোগ নেওয়া হবে। প্রতিবেদন বলছে, পরিকল্পনার আওতায় গাজার 20 লাখের বেশি মানুষকে অস্থায়ীভাবে অন্যত্র স্থানান্তর করা হতে পারে। একই সময়ে ইসরায়েল পশ্চিম তীরকে দখল করার চেষ্টা করছে, যা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রেক্ষিতে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। দর্শক, এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটির প্রথম মেলায় প্রবাসীদের ঢল।
বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা। জোবরা গ্রামেও ক্ষতের চিহ্ন এবং চট্টগ্রাম বন্দরে রেকর্ড গড়ল চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। দর্শক, আবার স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিউ ইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের আয়োজনে বর্ণাঢ্য পথমেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার স্টার্লিন বাংলা বাজারে দিনব্যাপী এ মেলায় 5 সহস্রাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। বেলুন উড়িয়ে মেলা যৌথভাবে উদ্বোধন করেন অ্যাটর্নি মঈন চৌধুরী ও টাইটেল স্পন্সর আব্দুর রব দলামিয়া। মেলার আয়োজনে ছিল নানান ধরনের খাবার ও পণ্য সামগ্রীর স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু কিশোরদের জন্য আকর্ষণীয় পরিবেশনা। মিথুন দেব একাডেমির শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনা ও দেশীয় সঙ্গীত ছিল দর্শক শ্রোতাদের কাছে প্রধান আকর্ষণ। দিনব্যাপী এই প্রাণবন্ত আয়োজন রাত 9:30টায় সমাপ্ত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ শামীম আহমেদের সভাপতিত্বে ও বুলবুল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বোর্ড অব ট্রাস্টি জুনেদ চৌধুরী সহ আরও অনেকে। শেখ হাসিনার পতনের পর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক। 13 বছর পর ঢাকায় এসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার এই সম্পর্ককে অংশীদারিত্বের নতুন অধ্যায় বলে আখ্যা দিয়েছেন। গত 1 বছরে দুই দেশের শীর্ষ পর্যায়ের কূটনৈতিক ও সামরিক যোগাযোগ বেড়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ একাধিকবার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বাংলাদেশ সেনা ও নৌবাহিনী প্রধান, পাকিস্তানের সেনাপ্রধান ও পররাষ্ট্র সচিবের সফর দুই দেশের সম্পর্ককে নতুন গতি দিয়েছে। বাংলাদেশ বর্তমানে 6% প্রবৃদ্ধি ধরে রেখেছে, পাকিস্তান মাত্র 2.5%। দ্বিপাক্ষিক বাণিজ্য সীমিত পর্যায়ে। 2024 সালে পাকিস্তান বাংলাদেশে $661 মিলিয়ন রপ্তানি করলেও আমদানি মাত্র $57 মিলিয়ন। বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের সম্মিলিত জনসংখ্যা 430 মিলিয়ন, যা একটি বিশাল বাজার তৈরি করতে পারে। বাংলাদেশ পাকিস্তান থেকে তুলা, চাল, সিমেন্ট আমদানি করতে পারে, অন্যদিকে পাকিস্তান নিতে পারে বাংলাদেশের পাটজাত দ্রব্য ও কেমিক্যাল। তবে 1971 সালের মুক্তিযুদ্ধের স্মৃতি এখনও বড় বাধা। বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা চায়, পাশাপাশি উর্দুভাষী বিহারিদের নাগরিকত্ব সমস্যা এখনও অমীমাংসিত। বিশ্লেষকরা বলছেন, অতীত ভুলে যাওয়া সম্ভব নয়, তবে কূটনৈতিক বাস্তবতায় সহযোগিতা চালিয়ে যাওয়া দরকার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ চলাকালে জোবরা গ্রামেও হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। গ্রামবাসীর অভিযোগ, শিক্ষার্থীরা রোববার দুপুর 4টার পর হামলা চালায়। বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর ফটক থেকে কিছু দূর গেলেই নান্নু মিয়ার দোকান। এই দোকানে চা নাস্তার পাশাপাশি মুদি মালামালও বিক্রি করা হয়। এই দোকানে ভাঙচুরের পাশাপাশি জিনিসপত্র লুটপাটও করা হয়। শুধু নান্নু মিয়ার দোকানই নয়, অন্তত 2 শতাধিক বাড়িঘরে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসী। পাশাপাশি তাদের দোকানপাট ও বাড়িঘর লুটপাট করা হয় বলেও অভিযোগ তাদের। গ্রামবাসীর দাবি, তারা শিক্ষার্থীদের হামলা করতে ক্যাম্পাসে যায়নি, শিক্ষার্থীরাই তাদের গ্রামে ঝামেলা করতে এসেছে, তারা শুধু প্রতিরোধ করেছে। আমি এই দোকানটা দাঁড় করেছি, যে লোন নিয়ে 2.5 লাখ 3 লাখ টাকা লোন নিয়ে এই দোকানটা দাঁড় করেছিলাম। যে এখানে সবকিছু নতুন মাল ঢুকেছি, একদম ভরপুর মাল ছিল, তেল, ডাল, সাবান, শ্যাম্পু, পাউডার, একদম থালি যা প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় সবকিছু ছিল এখানে, সবকিছু ঢুকাইছি এই লোন নিয়ে। কিন্তু এরা আমার এখানে বসে, আমার এখানে খেয়ে আমার ক্ষতি করে দিয়ে চলে গেছে। এমন ভাবে ক্ষতি করছে যে আমি আবার সামনে উঠে দাঁড়াবো এরকম কোনো পজিশনই নেই, আমার আবার উঠে দাঁড়াবো এরকম কোনো আস্থাও নেই। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় এসে একদিনে পরপর 2টি রেকর্ড করে নজির স্থাপন করেছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। 7 জুলাই এনসিটির 2, 3, 4 ও 5 নম্বর বার্থের দায়িত্ব নেওয়ার পর থেকে টার্মিনালের কার্যক্রমে উল্লেখযোগ্য গতি আসে। এর ধারাবাহিকতায় 28 আগস্ট একদিনে 5019 TEUS এবং 31 আগস্ট 5061 TEUS কন্টেইনার হ্যান্ডলিং করে প্রতিষ্ঠানটি। এটি চট্টগ্রাম বন্দরের ইতিহাসে একদিনে সর্বোচ্চ কন্টেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড। এছাড়া আগস্ট মাসে মোট 75,587টি বক্স তথা 1,22,517 TEUS হ্যান্ডলিংয়ের মাধ্যমে 1 মাসের কন্টেইনার ব্যবস্থাপনায়ও নতুন রেকর্ড করেছে সিডিডিএল। বিশ্লেষকদের মতে এই সাফল্য দেশের আমদানি রপ্তানি কার্যক্রমে গতি আনার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে ব্যবসাবান্ধব পরিবেশের ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।
দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।